বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সবচেয়ে বড় পরমাণু অর্গানিজম এর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। এটা হলো তার মডেল, আর এখানে হলো তার থিওরি। প্রিন্সিপাল কোয়ান্টাম, যার নাম্বার হলো 1 2 3 4 5 6 7 8, বাকিগুলো লিখি নাই, তবে একই নমুনায়, এই জন্য লেখা হয়নি। এরপর আসছে অরবিট, অর্থাৎ প্রধান শক্তি স্তর। প্রথম প্রধান শক্তি স্তরকে কেশেল বলা হয়। অনুরূপভাবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে এল, তৃতীয় প্রধান শক্তি স্তরকে এম, চতুর্থ প্রধান শক্তি স্তরকে এন, পঞ্চম প্রধান শক্তি স্তরকে ও বলা হয়। এরপরে আসেন সাবসিডিয়ারি কোয়ান্টাম অথবা এজিমুথাল কোয়ান্টাম, সহকারী কোয়ান্টাম, যা নির্ধারণ হয় এল এর মানের সাহায্যে। আর এটা সূত্র হয়েছে এল সমান n-1। এরপরে আসলো অরবিটাল, অর্থাৎ উপশক্তি স্তর। এল এর মান যদি 0 হয় তাহলে উপশক্তি স্তর এস, যদি 1 হয় তাহলে পি, যদি 2 হয় তাহলে ডি, যদি 3 হয় তাহলে এফ, যদি 4 হয় তাহলে জি। অনুরূপভাবে আসে। হাইয়েস্ট ইলেকট্রন ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, যেমন এস 2টা, পি 6টা, ডি 10টা, এফ 14টা, জি 18টা প্রভৃতি। তারপর হলো টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি, যার সূত্র হয়েছে 2n², অর্থাৎ কে শেল 2টি, এল শেল 8টি, এম শেল 18টি, এন শেল 32টি, ও শেল 50টি। আসি একটু গাণিতিক প্রমাণ করে দেখি। তো এল এর মান যখন 0 তখন উপশক্তি স্তর এস। তো এই এলকে এই এল এর জায়গায় বিবেচনা করি এবং এল এর মান বসাই 0। 2 দিয়ে যদি 0কে গুণ দেওয়া হয় তাহলে 0 হয়, +1 অর্থাৎ 1 × 2 = 2। অর্থাৎ এস অরবিটালে অর্থাৎ উপকক্ষপথে 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। এরপরে যখন এল এর মান 1 বসাইলাম তখন 2 একে 2 যোগ 1 3, 3 দুগুণে 6, অর্থাৎ পি অরবিটালে অর্থাৎ উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। যখন এল এর মান 2 বসাইলাম তাহলে 2 দুগুণে 4 যোগ 1 5, 5 দুগুণে 10, অর্থাৎ ডি উপশক্তি স্তর তথা অরবিটালে 10টা ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে এখানে যদি আমি যোগ করে দেখাই, এস এর 2টা, পি এর 6টা, মোট 8টা, অর্থাৎ এল শেলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধারণ করতে পারে। এম শেলে সর্বোচ্চ পি এর এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, মোট 18 ইলেকট্রন ধারণ করতে পারে। এরপরে যদি এল এর মান 3 বসাই, এই 3 এখানে বসাইলাম, 3 দুগুণে 6
যোগ 1 7, 7 দুগুণে 14, অর্থাৎ অরবিটাল এফ এর সাবসিডিয়ারি কোয়ান্টাম এর মান হয়েছে 3, অর্থাৎ এফ এর মান যখন 3 তখন এফ 14টা ইলেকট্রন ধারণ করতে পারে এই সূত্রের অধীনে। সেই হিসাবে এন শেল অর্থাৎ এন অরবিটে টোটাল 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। এরপর আসে পঞ্চম কোয়ান্টামে, যখন n সমান 5 তখন L সমান 4 সর্বোচ্চ। তো L সমান 0 হইলে এসে 2টি ইলেকট্রন, L এর মান 1 হইলে PS হয় ইলেকট্রন, যা আগেই দেখাইছি। L এর মান 2 হইলে তখন D এর উপর 10টি ইলেকট্রন, L এর মান 3 হইলে তখন F এর উপর 14টি ইলেকট্রন। তো L এর মান 4, এখানে 4 নিয়ে আসলাম, 4 দুগুণে 8 যোগ 1 9, 9 দুগুণে 18, অর্থাৎ G এর মান যখন 4 তখন G সর্বোচ্চ 8টি ইলেকট্রন ক্যারি করতে পারে। টোটাল 5 নম্বর কোয়ান্টামে অর্থাৎ ও শেলে সর্বোচ্চ 50টা ইলেকট্রন ধারণ করতে পারে। এটা এই সূত্র প্রয়োগ করে করা যায়, অর্থাৎ n এর মান যখন 1, 1 এর উপর স্কয়ার করলাম 2 1 2, n এর মান যখন 2, 2 এর উপর স্কয়ার করলাম 4 ইন্টু 2 8 ইজ 8। এই যে n এর মান যখন 3, 3 এর উপর স্কয়ার করলাম 9, 9 দুগুণে 18 ইজ 18। n এর মান যখন 4, এখানে 4 নিয়ে এসে স্কয়ার করলাম, 4 কে স্কয়ার করলে 16, 16 দুগুণে 32 এই যে 32। ঠিক 5 কে এখানে নিয়ে আসলাম, 5 কে স্কয়ার করলে 25, 25 কে 2 দিয়ে গুণ করলে 50 এই যে 50। তো একটু আমরা মডেলের সাথে মিলেই নেই, অর্থাৎ কে শেল শুধুমাত্র এস অরবিটাল পায়, অন্য কিছুই নেই। এই যে কে শেল শুধুমাত্র এস অরবিটাল পাইছে, এই বাকি ফাঁকা। এল শেল দুইটা পায়, এস এবং পি। এল শেল এস এবং পি পায়। দেখি তো, এই হলো আমাদের এল শেল, দুইটা পেয়ে, যে এস এবং পি, বাকি ফাঁকা। তারপর হলো 3 নম্বরে এম শেল। এম শেল 3টে পাই, এস পি ডি। এবার এম শেল মিলাই দেখি, এগুলো আমাদের এম শেল, যে এস এই পি এই ডি, বাকি ফাঁকা। তারপরে আসি এন শেলে। এন শেলে এস পি ডি এফ, দেখি আছে কি না। এই যে এন শেল, এন শেলে এস পি ডি এফ, হ্যাঁ। তারপরে 5 নম্বর কোয়ান্টাম ও শেলে। ও শেলে এস পি ডি এফ জি। যদি এফ পর্যন্ত বিন্যস্ত করার পরে যদি ইলেকট্রন থাকে তাহলে জিতে যাবে, আর যদি ইলেকট্রন না থাকে তাহলে তো এফ শেষ হয়ে যাবে। তো আমরা দেখি মডেলে কি আছে। ও, যে 5 নম্বর ও, এস পি ডি এফ, জি ইলেকট্রন নেই, যেন তার জি কক্ষপথ ব্যবহার করা হয়নি। কেন হয়নি আমরা একটু হিসাব করে দেখি আমাদের সূত্রে কি বলে। আমাদের এখানে 3টা সূত্র আছে। এই সূত্রগুলো লাগবে আমি অরবিট এবং অরবিটালে কিভাবে ইলেকট্রন বসাবো সেজন্য। অর্থাৎ আমি কি
কলাম ধরে ইলেকট্রন বসাবো নাকি ধরে ইলেকট্রন বসাবো, সেটা ফয়সালা করার জন্য আমাকে এখানে 3টা সূত্র দেওয়া হয়েছে। সেই সূত্রের উপরে বেস করে আমি আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। খেয়াল করুন, সব এস অরবিটাল, সব পি অরবিটাল, সব ডি অরবিটাল, সব এফ অরবিটাল, সব জি অরবিটাল, কলামে সব অরবিটালগুলোকে সাজানো হয়েছে। রয়ে অরবিটগুলোকে দেওয়া হয়েছে, যেমন এটা কে, যে 2-তে আছে এল, 3-এ আছে এম, যে 3, 4-এ আছে এন, 5-এ আছে ও, 6-এ আছে পি, 6-এ আছে পি, 7-এ আছে কিউ, 7, সব 7, 8-এ হচ্ছে আর। তাহলে আমি প্রথম কলামে অরবিটাল এবং রয়ে অরবিট সেই হিসাবে সাজিয়ে নিয়েছি। দেখি আমার রুলসে কি বলে। দ্য ফার্স্ট ইলেকট্রন উইল এন্টার দ্য অরবিটাল উইথ দ্য লোয়েস্ট এনার্জি। সবচেয়ে যেটা কম শক্তি সম্পন্ন সেই অরবিটাল উপশক্তি স্তরে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। 2 নম্বর সূত্রে কি বলছে? দ্য অরবিটাল হুজ ভ্যালু অফ n প্লাস এল ইজ লোয়ার হ্যাজ লোয়ার এনার্জি। অর্থাৎ এখান থেকে আমরা হিসাব করব, n হয়েছে অরবিট, n হয়েছে অরবিটের কোয়ান্টাম এর মান, l হয়েছে সাবস্টিটিউটারি কোয়ান্টাম এর মান। এই যে n, লক্ষ্য করুন, n হইল প্রিন্সিপাল কোয়ান্টাম এর মান, আর এই যে l হয়েছে সাবস্টিটিউটারি কোয়ান্টাম এর মান। এটা যোগ করার পরে যেটা সবচেয়ে কম হবে সেটাই দুর্বল বা কম শক্তি স্তর। তারপরে সূত্রে বলছে কি, ইফ দ্য ভ্যালু অফ 2 অরবিটালস n প্লাস এল ইজ ইকুয়াল। যদি হিসাব করে দেখা গেল যে 2টা উপশক্তি স্তরে n প্লাস এল এর মান একই, দেন ওয়ান উইথ দ্য লোয়ার ভ্যালু অফ n হ্যাজ লোয়ার এনার্জি। তো তখন দেখতে হবে যে n ছোট কার, যার n ছোট সেই নিম্ন শক্তি সম্পন্ন বা দুর্বল শক্তি সম্পন্ন, অর্থাৎ সেখানেই প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। এই হচ্ছে আমার সূত্র। এরপরও আমি এর আগের আলোচনায় করছিলাম যে নিউক্লিয়াসের কেন্দ্রে যে থাকে সে অত্যাধিক দ্রুত ঘোরে, এই জন্য তার অভ্যন্তরীণ শক্তি অনেক কম থাকে। যেমন কে শেলের অভ্যন্তরীণ শক্তি হয়েছে -1312। আর যদি 4 নম্বর শেল বিবেচনা করি, এন শেলের মান হয়েছে, যেহেতু এখানে আর এর মান বেশি, তো কাজে আর ঘূর্ণায়ন কম ঘুরতে হবে, সেই হিসেবে তার ভিতরে শক্তি বেশি, তো ওর মান হয়েছে -82। এই যে এন শেল, ওর মান হয়েছে -82। কে শেলে ছিল 1312 আর এন শেলে হলো -82। আমরা সংখ্যা রেখার সূত্র থেকে জানি ঋণাত্মক সংখ্যা আকারে যত ছোট হয় তার মান বেশি হয়। তো সেই হিসেবে চতুর্থ শেলের অর্থাৎ এন শেলের শক্তি অনেক বেশি। এল শেলের শক্তি হলো
মাইনাস 300 28 এল শেল শক্তি হচ্ছে মাইনাস 328। তাহলে কে শেল থেকে এল শেলে প্রায় 1000 মানে 1000 জুল বেশি। আবার এম শেলের মান হয়েছে মাইনাস 146। তার মানে হলো এল শেল থেকে এম শেলে প্রায় দ্বিগুণ শক্তি, এল শেল থেকে এম শেলে প্রায় দ্বিগুণ শক্তি। আবার এম শেল থেকে এন শেলও প্রায় দ্বিগুণ শক্তি। অর্থাৎ যত দূরবর্তী তার ঘূর্ণায়ন কম, অর্থাৎ তার আবর্তনকাল কম, আর আবর্তনকাল যার কম তার ভিতরে সঞ্চিত শক্তির পরিমাণ অনেক বেশি। সেই হিসেবে দূরবর্তী যে পথগুলো তার অভ্যন্তরীণ শক্তি অনেক বেশি। যেহেতু আমাদের আলোচনা হচ্ছে দুর্বল শক্তি স্তর, স্বাভাবিকভাবে সবচেয়ে দুর্বল শক্তি স্তর হয়েছে কে শেলের এস অরবিটাল, কারণ এখানে হচ্ছে মাইনাস 1312 কিলোজুল পার মোল। এটা সবচেয়ে দুর্বল শক্তি স্তর। স্বাভাবিকভাবেই সেটাকে আগে পূর্ণ করব, এটা পূর্ণ করলাম। তারপরে এটা হলো আমার 2 নম্বরে এল শেল, ও এল শেলে ও এল শেলে। তো এখন হিসাব করে দেখতে হবে যে আমি কলামে পূর্ণ করব নাকি রয়ে পূর্ণ করব, হিসাব করে দেখতে হবে। এখানে 2 + 1, কারণ পি এর মান 1, যে পি এর মান 1, তো 2 + 1 = 3, আর এখানে 3 + 0 = 3, যে এস এর মান 0। তো এখানে 3 + 0 এখানে 3, আর এখানে 2 + 1 এখানেও 3। তো এমন যদি হয়, আগেই বলা হয়েছে যদি n + l দুইটা সমান হয়, যেমন এটার n + l সমান, এটার n + এই দুইটা পরস্পর সমান, সেক্ষেত্রে n যার ছোট সে দুর্বল। কাজেই এই দুটার ভিতরে ও দুর্বল, অর্থাৎ 2p দুর্বল। কাজেই আমি এইটাকে আগে পূর্ণ করব, এটাকে নয়। তাহলে আমি একটা সিদ্ধান্তে বুঝলাম যে আমি কলামে পূর্ণ করব না, এভাবে কলামে পূর্ণ করব না, এটা ফয়সালা হয়ে গেল। এখন এখানে আমাকে বলতেছে আপাতত এখানে বলতেছে রয় পূর্ণ করতে, কিন্তু এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইটা পূর্ণ করার পরে তারপর স্বাভাবিকভাবে আমাকে এটা আসতে হবে, কারণ এখানে আর পূর্ণ করার জায়গা নেই, অর্থাৎ আর কোনো অরবিটাল নেই। তো কাজে আমাকে পরবর্তী শেলে যেতে হবে, অর্থাৎ এম শেলে যেতে হবে। তা আমি যখন এম শেলে গেলাম, এম শেলে যাওয়ার পরে 3s2 পূর্ণ করব, কিন্তু আগে থেকে আমি দেখছি যে আমার কলাম পূর্ণ করার কোনো নিয়ম নেই। তো তাহলে আমাকে পূর্ণ করতে হবে 3p। আমি 3pও পূর্ণ করলাম। 3p পূর্ণ করার পরে তারপর আমার সামনে 2 রাস্তা। আমি কি একইভাবে রয় পূর্ণ করতে থাকবো নাকি ভিন্ন কোনো উপায় আছে সেটা দেখব। অর্থাৎ 3p ফিল আপ করার পরে একদিকে আমার 3d আছে, অপরদিকে 4s আছে। এখন 3d যদি হিসাব করি তো এখানে 3 + 2, কারণ d এর মান 2 = 5, আর এখানে যদি হিসাব করি 4 + 0, কারণ s এর মান 0, তো 4 + 0 = 4। তো দুর্বল এটা, কাজে আমি এটা পূরণ করব। তাহলে এখান থেকে আমি আরও শিখলাম যে আমার র পূরণ করাও চলবে না, আমাকে র পূরণ করাও চলবে না, আমাকে 3p পূর্ণ করার পরে 4s পূর্ণ করতে আসতে হবে। তাহলে আমি
এটা দেখলাম যে আমার নিচে কলাম চলে না, তারপরে র চলে না। র এবং কলাম এভাবে পূর্ণ করা যায় না। 4s পূর্ণ করার পর আমাকে পূর্ণ করতে হবে 3d কে। 3d কে পূর্ণ করার পর তারপরে পূর্ণ করতে হবে আমার 4p কে। ঠিক আগে থেকে দেখছি যে যেহেতু আমি এভাবে পূর্ণ করতে পারবো না, অর্থাৎ রয় পূর্ণ করতে পারবো না, তাকে আমাকে এই কৌণিকভাবেই পূর্ণ করতে হবে। এভাবে পূর্ণ করতে হবে আমাকে, এই কৌণিকভাবেই আমাকে পূর্ণ করতে হবে। এই 7p6 পূর্ণ করার পরেই আমার 118 ইলেকট্রন শেষ হয়ে যাবে। তারপরে যদি এই পরমাণুটাকে উত্তেজিত করা হয়, অর্গানাইজেশনকে উত্তেজিত করা হয়, তাহলে 8 নম্বর কক্ষপথে যাবে। কিন্তু যদি উত্তেজিত না করা হয় তাহলে তার 7 নম্বর কক্ষপথে এই এস এবং তারপরে পি ফিল আপ করেই সে ক্ষান্ত হয়ে যাবে। এখানেই তার 118 ইলেকট্রন শেষ হয়ে গেছে। তার মানে আমার সর্বোচ্চ 8s পর্যন্ত ফিল আপ করা যাবে যদি উত্তেজিত করা হয়, আর যদি উত্তেজিত না করা হয় তাহলে 7p6ই শেষ হয়ে যাবে। তাহলে আমার এই যে ইলেকট্রনগুলা, এই যে ঘরগুলো, এই সমস্ত ঘরগুলোর কোনো প্রয়োজন নেই। এই সমস্ত ঘরগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার হাতে আর ইলেকট্রন নেই। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আমাকে এই অরবিটালগুলো পূর্ণ করতে হলে আমাকে 3টে রুলস মেনে তারপরে পূরণ করতে হবে, যা কলামেও নয়, রয়েও নয়, কৌণিকভাবে। আমি যদি একটা প্যাটার্ন অঙ্কন করে নিই তাহলে যা দাঁড়ায়, এই হলো প্যাটার্ন। যদি কেউ কোথাও না বুঝে থাকেন আমাকে ইনবক্সে নক করলে আমি এটা নিয়ে পরবর্তীতে আপডেট দিব। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।